রাজনৈতিক দলগুলো বিভিন্ন অভিযোগ করেছে যে গত সরকারের প্রত্যক্ষ সহায়তায় আসলে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি আমরা বলি যে তিনি কয়েকদিন আগে যে বক্তব্যটি রেখেছিলেন যে নতুন করে তদন্ত কমিশন গঠন করবেন, সেখান থেকে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন এবং তিনি আজকে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যেই তদন্ত কমিশন গঠিত হয়েছিল সেই সুপারিশগুলো বাস্তবায়নই কাজ করবে বর্তমান সরকার। তার আগে বলে নি, 25শে ফেব্রুয়ারি শহীদ পরিবার, এই শহীদ পরিবারের লিস্টের মধ্যে আমারও রক্ত জড়িত এবং এই রক্তটা এরকমভাবে জড়িত যে সকালবেলা একটা লোক গেলেন ক্যান্টনমেন্টের বাসা থেকে, 11টার সময় সাহায্য চাইলেন, সাহায্য পাইলেন। সো এজ এ প্রত্যক্ষদর্শী হিসাবে এই দিনটা সত্যি আমার জন্য খুব ভয়াবহ। যখন নিজের পরিবার, নিজের ভাই যখন হত্যাযজ্ঞের শিকার হয়, তখন এর তুলনা অন্যভাবে করা কঠিন। কিন্তু একইভাবে আজকে ক্ষতবিক্ষত যখন দেখি সে আওয়ামী লীগের প্রেতাত্মা যে এই খুনের সাথে জড়িত, সে আজকে হাসতে হাসতে, আবার আমি বলে দিচ্ছি, আজকে রাষ্ট্রপতির চেহারার মধ্যে কোনো রূপ দুঃখ, ভরাক্রান্ত, কোনো রূপ অনুশোচনা বা এদেশ যে তার সোনার সন্তানদেরকে হারাইছে সেরকম কোনো ভাব তার মধ্যে দেখবেন, বরং সে উৎফুল্ল। এইটা আমাকে ক্ষতবিক্ষত করেছে। সে এই প্রথম যাওয়ার সুযোগ পেয়েছেন এবং তার জন্যে আমি আমাদের প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তিনি রাষ্ট্রপতি হিসাবে তাকে নিয়ে গেছেন এবং আমি শুনতে পাইলাম তিনি আগে গেছেন, রাষ্ট্রপতি পরে আসছেন। কিন্তু যে রাষ্ট্রপতি, এই শাহাবুদ্দিন চুপ্পুর একটু ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন এন্টি করাপশনের চেয়ারম্যান ছিলেন, তখন তিনি বক্তব্যে কি বলেছিলেন যে বেগম জিয়া এবং তার সন্তানদেরকে, বিএনপিকে নিঃশেষ করার অ্যাসাইনমেন্ট তিনি নিলেন। জিয়া অরফেনেজ ট্রাস্টের নামে একটা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢেলে দিলেন। কোকোকে বাংলাদেশের পাসপোর্ট বাতিল করে চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত করলেন এবং সে বিদেশে যাতে থাইল্যান্ডেও চিকিৎসা নিতে না পারে সে ব্যবস্থাটুকু করেছিলেন। সো তার পরিপ্রেক্ষিতে কি হলো, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু সন্তানের লাশ পিতা মাতার ঘাড়ে, সেই লাশটাও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহন করতে হয়েছে। সো আরও একটা জিনিস বলি, এন্টি করাপশন কমিশনের পরে 2017 সালে তাকে ইসলামী ব্যাংকের কিন্তু ভাইস চেয়ারম্যান করা হয় এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং এই সময়টায় 2017 থেকে 2022 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে লুটপাট করলো এস আলম। আবার বলছে লুটপাট করলো এস আলম, সবচেয়ে হেলদি ব্যাংকটাকে একটা সিক ব্যাংক বানালেন। সেই লোক হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু কয়েকদিন আগে কি দিলেন, একটা জমকালো তিনি ওই কালের কণ্ঠতে সাক্ষাৎকার দিলেন এবং তার কত বড় অগাসিটি। সে বলতেছেন তাকে উপড়ে ফেলার কি ষড়যন্ত্র হয়েছে। ভাষাটা দেখেন, ল্যাঙ্গুয়েজটা দেখেন, উপড়ে ফেলা। একটা আগাছাকে কে উপড়ে ফেলবে? তো সেই লোক যখন আজকে বনানী কবরস্থানে যায়, তখন আমি ক্ষতবিক্ষত হই, তখন আমার আর্তনাদ আসে এবং আমার কাছে মনে হয় আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকতাম, আমি জীবনে কোনোদিন আর যাই হোক তার সাথে হাঁটতাম না। যে হত্যাকারীকে নিয়ে আমি ওই হত্যাকাণ্ডে যাব কেন? সে তো হত্যাকারী, সে হত্যাকারীর দোষর। এই হত্যাকারীর দোষরকে নিয়ে আমি হাঁটবো কিভাবে, যার মধ্যে কোনো অনুশোচনা নাই? ব্যারিস্টার সাহেব, আপনি আগাছা বলছেন, কিন্তু সেই আগাছাকে তো চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা তো উপড়ে ফেলা যায়নি। সেই চেষ্টা তো ব্যর্থ হয়েছে। না, এইখানে এই চেষ্টা না। প্রথম জিনিস হচ্ছে, এখানে সুন্দর মতো তার সাক্ষাৎকারে দেখেন সে কি বলছে। সে বলছে 3 বাহিনী প্রধান এবং বিএনপি আমাকে সমর্থন দিয়েছে এবং সে এখানে মিথ্যাচার করছে। আমি কোর্টের ভাষায় হলে বলতাম
হি মেড ফ্রড আপন দ্য পিপুল, কারণ সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে। আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছেন, সে তার শপথ ভঙ্গ করছেন। কিভাবে শপথ ভঙ্গ করেন শোনেন। সে যখন 23 সালে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয়, সে 2টা শপথ নিছিল। একটা শপথ হচ্ছে সংবিধানের 3য় তফসিলের, আর একটা শপথ না ছিল যে সে গোপনীয়তা রক্ষা করবেন। উনি 1 সপ্তাহ হয়নি সারা জাতিকে কিভাবে, এটাই ছিল হাসিনার কাজ। আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা, এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। তিনি এইভাবে কথাগুলো বলেন কিভাবে? তিনি গোপনীয়তা শপথ ভঙ্গ করেননি। যে লোক গোপনীয়তা শপথ ভঙ্গ করছে, সেজন্য আমি আপনাদের সামনে আমার বিএনপির ভাইদের কাছে একটা অনুরোধ করব এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। সেটা হচ্ছে যে আজকে আপনারা সংখ্যাগরিষ্ঠ, ইলেকশন হবে কোথায়? সংসদে। এটা সবাই জানে, আপনার যাকে নির্বাচিত করবেন সেই হচ্ছে কি হবে, রাষ্ট্রপতি হবে। সো আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা একজনকে রাষ্ট্রপতি হিসাবে পছন্দ করেন এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসছিলেন সেইভাবে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়ে এনাকে এখান থেকে সরান। আর আমার পবিত্র যে জুলাই সনদের ভিত্তিতে যে সংসদ নির্বাচন হলো, সেই সংসদে এই অপবিত্র জিনিসকে নিয়ে যে একটা পবিত্র জিনিসকে অপবিত্র করেন না। এই চুপ্পু সাহেবকে নিয়ে যে এই রক্তের দাগের উপর দাঁড়িয়ে থেকে এবং তার বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, একবারও বলছে সে আওয়ামী লীগের জন্য আমি অনুতপ্ত, একবারও বলছে শেখ হাসিনা যা করছে সে খারাপ করছে। উল্টা সে কত বড় অগাসিটি যে ইন্টারিম গভর্নমেন্ট এই রক্তের উপর দাঁড়ায় থেকে আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেল, তার কি করতেছেন তিনি? এই প্রথম থেকে শেষ পর্যন্ত সে ইন্টারিম গভর্নমেন্টের কি সমালোচনা করছেন। এবার আপনাকে একটা কথা বলি, তিনি বলতেছিলেন যে ইউনূস সাহেব এসে কেন বিদেশ থেকে এসে আমাকে বলে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরতো না, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরতো। তিনি শেখ হাসিনাকে কদমবুচি করে এই রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি একটা চিঠি লিখছিলেন দুঃখ করে যে আমার ফোন কেউ ধরে না, আমাকে যথাযথ যোগ্যতা দেয় না। আর সেই লোক একবারে এর মধ্যে কি বলছে যে কোনোদিন শেখ হাসিনা এসে তো আমাকে চিঠি দিয়ে জানায়নি। তাহলে এই যে দ্বিচারিতা বলতেছেন, এনারা কোনোদিন এই দেশকে ধারণ করে না ভাই, এনারা কোনোদিন গণতন্ত্র চায় না, এনারা কোনোদিন এই দেশের মানুষকে ধারণ করেনি এই চুপ্পু সাহেবরা। সেই জন্যেই ওই কবরে যেও তার চোখে কান্না পায় না, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে। তার মনে পড়ে না 5 তারিখে যদি তার কিছু হইতো তার সন্তানদের কি হতো, কারণ সেই ইসলামী ব্যাংক থেকে তো লুটপাট করে টাকা নিয়ে গেছে একটা দ্বৈত নাগরিক, একটা লোক যার বিদেশে নাগরিকত্ব আছে, অবৈধভাবে কিভাবে সংবিধানকে সে পদদলিত করে আছে এখনো।